আমি শাহানা দীপা ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর শুক্রবার মানেই ভালো ভালো খাবারের দিন। সকালে ছেলেকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলাম, তাই সকালে তেমন একটা নাস্তা হয় নাই। ওই যে কিছু পিঠা ছিল আর চা করেছিলাম, এটা খেয়ে চলে গেছি। তো কোচিং থেকে আসার পরে ছেলে বারবার বায়না ধরতেছে আজকে মোরগার পোলাও রান্না করে দিতাম। তো এখানে রোস্ট করার মতো তেমন কিছু আমার বাসায় উপকরণ নাই, এজন্য চেষ্টা করলাম ওদেরকে, ছেলে মেয়ে যেহেতু ছোট, ওদের ছোট বাচ্চাদের যা দিয়ে খুশি বোঝানো যায়, ওরা অত স্বাদ খুঁজে না বা এটা এরকম হলো কেন, ওটা ওরকম হলো কেন, এসব খুদ ধরার মতো মন মানসিকতা তাদের নাই। তো এখানে আমি 4 পিস মুরগির রান নিয়েছি, এটাকে আমি ভালোভাবে ভেজে একটু রোস্টের মতো করে দেব। এটা আমি মশলা দিয়ে করব, কিন্তু রোস্টও হবে না আবার মাংস বোনা হবে না, তো মাঝামাঝি ধরনের একটা ফাঁকিবাজি রান্না আর কি। তো মাংসটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পোলাওটা আমি বেশিরভাগ সময় রাইস কুকারেই করি। মেয়েদের রান্না বান্না তো কেউ শিখে আসে না, সংসার করতে এসে অনেকেই অনেক কিছু শিখে যায়। তো একটা সময় আমিও ভাবতাম যে কিভাবে এত ঝরঝরে পোলাও রান্না করব, মাংস রান্না করব, রোস্ট রান্না করব, কিছুই তখন পারতাম না। কিন্তু এই সংসার জীবনে এসে অনেক কিছু শিখে গেছি। নতুন নতুন সংসারে এসে অনেকেই অনেক কিছু পারে না, শ্বশুরবাড়িতে নানান জনের নানান কথা শুনতে হয়। কিন্তু সবারই বোঝা উচিত যে একটা মানুষ নতুন পরিবেশে এসে সব কিছু তো আর শিখে আসে না, এখানে একটু একটু করে শিখে নেবে, এই জন্য তাদেরকে সময় দেওয়া উচিত। প্রথমে শ্বশুরবাড়িতে সবারই কথা শুনতে হয়, আমি এটার ব্যতিক্রম নয়। তবে এখন অনেক কিছুই শিখে গেছি এই সংসারে এসে। তো আমার মতো সবাই যারা নতুন আছে তারাও একদিন অনেক পারদর্শী হয়ে যাবে, সেরা রাঁধুনি হয়ে যাবে। তো নতুন আপুদের জন্য একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে যে অনেকেই পোলাও রান্না করতে গেলে দেখা গেছে কি বেশি পানি পড়ে যায়, পোলাওটা ঝরঝরে হয় না, হয়তো শক্ত থাকে, নয়তো অনেক নরম হয়ে যায়। তো পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় চালটাকে ভালোভাবে ভেজে নিতে হয়, এতে করে পোলাওটা খুব ঝরঝরে হয়। আর চালটার দিকে একটু নজর দিতে হয়, সেটা হচ্ছে যে যে চালটা একটু পুরাতন হয় তাতে একটু পানির পরিমাণ বেশি লাগে, আর যেটা নতুন তাতে একটু কম লাগে। তবে চালটা যদি আপনি ভালোভাবে ভেজে নেন তাহলে আপনি পারফেক্টলি দিতে পারবেন। আর পোলাওর চাল যতটুকু নেবেন পানি তার দ্বিগুণ পরিমাণ নেবেন। আর পোলাও রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু দুধ দেওয়ার জন্য, এটা গুঁড়া দুধ হোক আর লিকুইড দুধ হোক, দুধটা দিলে পোলাওর কালারটা অনেক সুন্দর হয় এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে। রান্না নিয়ে এক এক দেশে এক এক রকমের রান্না হয়, তো এটা নিয়ে কোনো কমেন্ট করার প্রয়োজন নেই, কারণ আমার গ্রামে যেভাবে রান্না হবে অন্য গ্রামে ঠিক ওইভাবে হবে, বা আমি যেভাবে রান্না করব আরেকজন ঠিক ওইভাবেই করবে, এরকম কোনো কথা নেই। যে যে স্বাদটা পছন্দ করে, যে যেরকম মশলা পছন্দ করে ওইভাবেই খেতে হয়। যেমন আমি শরীয়তপুরের মেয়ে, তো আমরা একভাবে রান্না করি, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে নোয়াখালীতে, তারা অন্যভাবে রান্না করে। তাদের রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি থাকে, আমাদের একটু কম থাকে। তো এটা হচ্ছে যাদের আঞ্চলিক আর কি খাবার, তো ওইটা নিয়ে কমেন্ট করার কোনো মানে হয় না। তো রান্নাটা যার যার ইচ্ছে মতো সে ওইভাবে করে নেবে, এবং যার যার পরিবার যেভাবে এটা ভোজন করতে পছন্দ তারা সেভাবেই করে। তো পোলাওটা আমি সবসময় রাইস কুকারে চেষ্টা করি রান্না করতে। আর আরেকটা টিপস হলো, মানে পোলাওটা যখন আমরা পোলাও ভাজার পরে পানি দেব, পানিটা দেওয়ার পরে কখনো ঢাকনা দিয়ে ঢাকতে হয় না। চালটা যখন ভালোভাবে বলক আসবে তখন ঢাকনা দিয়ে তারপরে যদি চুলা বন্ধ করে দেওয়া হয় তাহলে অটোমেটিকলি এটা ওই আঁচেই, মানে পাতিলের গরমই এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এবং খুব ঝরঝরে হয়। তো আমি যখন মাটির চুলা রান্না করতাম তখন সেম এই কাজটাই করতাম। এই পোলাও চালটাকে আমি ভালোভাবে বলক করে তারপরে এটাকে ঢাকনা দিয়ে নামিয়ে রাখতাম, এতে করে দেখতাম যে কিছুক্ষণ পর আমার পোলাওটা অটোমেটিকলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। তো এদিকে রান্না করতেছিলাম আর মেয়ে আমাকে অনেক বিরক্ত করতেছিল, তাই মেয়েকে শান্ত করার জন্য 2টা জাম্বুরা নিয়েছিলাম। অনেকদিন হয়েছে ঘরে আছে, কিন্তু যেহেতু জাম্বুরার সিজন এখন প্রায় শেষ, তো এই 2টা কোনো রকম পেয়েছিলাম, এক চাচার কাছে নিয়ে আসলাম। তো চেষ্টা করলাম ওকে এই জাম্বুরাটা দিয়ে, মানে ওকে একটু শান্ত করে রাখবো যাতে ও আমার কাজে ডিস্টার্ব করতে না পারে। যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের কাজ করতে অনেক সমস্যা হয়, কোনো কাজই পারফেক্টলি করা যায় না। আর যখন আমরা কাজ করি তখন বাচ্চারা আমাদের আরও বেশি বিরক্ত করে।
এটা হয়তো ওরা মনে করে যে আম্মু কাজ করবে কেন, আম্মু আমাদের সাথে খেলাধুলা করবে, সে কারণে হয়তো ওরা আমাদেরকে বেশি বিরক্ত করে আর কি। ছেলে তখন বাসায় ছিল, যার কারণে ও এতক্ষণ ছেলের সাথে খেলাধুলা করেছিল, আমাকে ততটা বিরক্ত করে নাই। তো এখন ছেলে আজকে যেহেতু জুম্মার দিন, ও গোসল করে নামাজে চলে গেছে, এখন একা বাসা, তো এখন আর ও কার সাথে খেলাধুলা করবে, এই জন্য আমাকে অনেক বিরক্ত করতেছিল। তাই ভাবলাম যে ওকে কিছু একটা দিয়ে বসিয়ে রাখি, তাতে করে আমার কাজের অনেক হেল্প হবে। তো এই জাম্বুরাটা কেটে ওকে দিয়ে বসিয়ে দিলাম, আর ওইটা বসে বসে খাবে, আমি এদিকে কাজগুলো সেরে ফেলবো। আমার ভিডিওটাই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যেসব আপুরা আমাকে নতুন আমার সাথে জয়েন হতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন এবং আমাকে 24 ঘন্টা সময় দিবেন। 24 ঘন্টা পরে আমি অবশ্যই আপনাদেরকে অ্যাকসেপ্ট করবো এবং আপনাদের চ্যানেলে ঘুরে আসবো। তো এই হাঁড়ি পাতিলগুলো আমি অনেক আগেই মেজে রেখেছিলাম, কিন্তু ধোয়ার সময় পাইনি, তো এখন ধুয়ে নিলাম। আমি সবসময় চেষ্টা করি বেসিনটাকে ধোয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখতে, এতে করে বেসিনটা শুকনো থাকে এবং খুব ভালো থাকে, পানি ছিটা পড়ে না আর কি। তো এই বেসিনটা আমার আর রাতের আগে ব্যবহার করা হবে না, একদম শুকনো পরিষ্কার হয়ে থাকবে। রান্না করার পাশাপাশি আমি সবসময় চেষ্টা করি রান্না চুলায় থাকা অবস্থায় বেচিং, তারপরে পাকঘরটা সুন্দরভাবে গুছিয়ে ধুয়ে মুছে রাখার জন্য। যেহেতু আমাকে একাই সব কিছু সামলাতে হয়, তো আমি চেষ্টা করি একটা কাজের পাশাপাশি আরও কাজগুলো গুছিয়ে রাখার জন্য। তো এরই ফাঁকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে মুছে ফেলেছিলাম, এইদিকে বেচিংটাও পরিষ্কার করে নিলাম। আর দেখুন আমার পোলাওটা এদিকে একদম পারফেক্টলি ঝরঝরে হয়ে গেছে। পোলাওটা যখন ভালো করে বলক এসেছিল তখন আমি এটাকে ঢাকনা মুড়ে দিয়ে মেশিনটা অফ করে রেখেছিলাম। এই তো মেশিনের গরমে আমার পোলাওটা একদম পারফেক্টলি ঝরঝরে হয়ে গেছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মাংসটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমার বাসায় যেহেতু ছাদের সাথে, তাই আমি চেষ্টা করি কাপড় চোপড় তারপরে হাঁড়ি পাতিল এগুলো সব ছাদে শুকানোর জন্য, ওটা একটু এক ফাঁকে দেখে নিলাম। তো যেহেতু পোলাও আর রোস্ট রান্না করেছিলাম, তাই পাশাপাশি ভাবলাম যে একটু পায়েসও রান্না করি, এতে করে ওদের আজকের খাবারটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। পায়েসটা আমার ছেলে মেয়ে দুজনে খুব পছন্দ করে। আর এখানে একটা ফিন্নি মিক্স আছে, যে এটা নোভাটেক্স কোম্পানি দিয়েছিল। যেহেতু আমার ফার্মেসি আছে, তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন কিট দিয়ে থাকে, তো এই কোম্পানি থেকে এই ফিনি মিক্সটা দিয়েছিল। আরও অনেক কিছু পাওয়া যায়, চটপটি মশলা, তারপরে শ্যামাই তেল, তারপরে অনেক কুকারিজ আইটেমও পাই। তো ফিনি মিক্সটার সাথে যেহেতু সব কিছু অ্যাড করা থাকে, তো আমি এখানে আর বাড়তি কিছু দিলাম না। তবে আমি এখানে সামান্য কিছু চিনি দিয়েছিলাম, যেহেতু আমি ওই যে কিছু চুই পিঠা আর কি এটার সাথে মিক্স করবো, এই জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর ফিনি রান্না করার ক্ষেত্রে সবসময় কাছেই থাকতে হয়, এটা বারবার নেড়ে চেড়ে দিতে হয়, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আবার রান্নাবান্না শেষ করে গোছল করে তারপরে ছেলেকে খাবার দিয়ে দিলাম। মেয়ে যেহেতু নিজ হাতে খেতে পারে না, তাই ও তার দাদার পাশে বসে বসে দেখছে দাদা কিভাবে খায়। তো আমি পরে ওকে খাইয়ে দিব। ছেলে খাবারটা অনেক পছন্দ হয়েছে, তাই আমাকে গুড় দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের রাতের ভিডিও। রাতে দোকান থেকে এসে ছেলে আমাকে বারবার বলতেছিল আম্মু আমাকে পায়েসটা দাও, আমি একটু খাই। তো ওদের দুই ভাই বোনকে একটু দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।